এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় না। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সংবিধান এটাকে বহাল রেখেছে। আমরা যেই যুগে প্রবেশ করেছি এটা কিন্তু জাতিবাদের যুগ না, জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। ফলে যখন আপনি জাতীয় সংস্কৃতি বলবেন তখনই কিন্তু আপনি জাতিবাদকে ফেরত নিয়ে আসছেন। জাতিবাদের দুটো রূপ আমরা বাংলাদেশে দেখছি। একটা রূপকে বলা হয় বাঙালি জাতিবাদ, যে যার ইতিহাসটা আমরা দেখেছি গত 50 বছর। এবং বাঙালি জাতিবাদের যে ফ্যাসিস্ট রূপ, তার যে ফ্যাসিবাদের যে ধরন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখন দেখি। তার একটা প্র্যাকটিস কিন্তু আমরা এখানে দেখি। ফ্যাসিজমটা কি হয়? ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত গ্রহণ না করা, এক পক্ষে আমরা সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু একটা ভালো উদাহরণ আমরা এখানে দেখলাম। এটা কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী বুদ্ধ হয়ে গেছে। ফলে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই তিনের বিরুদ্ধে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। তার মানে সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। ঠিক যেমন বাঙালি জাতিবাদের, তেমনি সকল প্রকার ধর্মীয় জাতিবাদের। ধর্মীয় বাঙালি জাতিবাদ নাই, ফলে অবশ্যই এখন ধর্মীয় জাতিবাদ প্রধান হয়ে যাবে, খালি মাঠ আছে। কিন্তু ইসলামে তো জাতিবাদের কোনো স্থানই নেই, ইসলাম তো জাতিবাদ বিরোধী। ফলে ধর্মীয় জাতিবাদী কোনো সুযোগ ইসলামে নাই। আমি মুসলিম জাতি, ফলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, অথবা এটা একটা মুসলমানদের দেশ হবে, এটাও কিন্তু শাসন। ফলে আমাদেরকে লড়াইটা আমরা করেছি, কিন্তু কি করেছি ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। ফলে এটা যারা আজকে আয়োজন করেছেন, আপনাদের এই চিন্তার মধ্যে এটা আসতে হবে যে লড়াইটা শেষ হয়। 2 নম্বর যেটা আমি বলবো সেটা হলো এই, যে আমরা যে এই যে জাতীয় উৎসব কথাটা বলছি, এটা আমরা কি বলবো, এই কি বলবো তার কিন্তু একটা উদাহরণ নজির ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে পেশ করেছে, দেখিয়েছে উৎসব কি জিনিস। তারা দেখিয়েছেন এই উৎসবে শুধু বাঙালিরা না, এই উৎসবে আমাদের যারা ছোট ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারাও অংশগ্রহণ করেছে। এই উৎসবে ধর্মনিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং সকলে অংশগ্রহণ করেছে। এই যে সকলের অংশগ্রহণ করার মধ্য দিয়ে যে গোষ্ঠীটা তৈরি হয়, এটাকে জাতি বলে না, এটাকে একালে আর জাতি বলা হয়, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি। এই পলিটিক্যাল কমিউনিটি কিন্তু ঐতিহাসিকভাবে 5ই অগাস্টে বিশ্ব ইতিহাসে প্রবেশ করেছে। এই অর্থটা বুঝতে হবে আপনাদের। এটা নতুন বাংলাদেশ, এবং এই বিশ্ব ইতিহাসে সে প্রবেশ করেছে বলবার জন্য আমি কিন্তু বাংলাদেশ, আমার এই বাংলাদেশের সকলেই আছে, কাউকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ হবে না। এবং সকলকে যখনই নিয়ে আমি যখন আমার রাষ্ট্রকে কল্পনা করি, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর কাজ হচ্ছে বিশ্ব রাষ্ট্র সভা। এই জন্য হুমায়ুন কবির থাকলে বুঝাতাম, উনি দীর্ঘকাল তারা ছিলেন, তারা তো যে কথা বলে গেলেন কিন্তু সেটা তো আদিন করতে পারেন নাই তারা আন্তর্জাতিকভাবে। এই দায়িত্ব ছিল তাদের দীর্ঘকাল। তাহলে এই যে রূপটা, বাংলার যে নতুন যে রূপ, এই নতুন রূপটা হাজির করাটা আমাদের প্রধান কাজ। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর। খুব আমি পয়েন্ট বাই পয়েন্ট কথা বলছি। 3 নম্বরটা হচ্ছে আপনারা বিপ্লব কথাটা ব্যবহার করছেন। আমরা কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব কিন্তু হয়নি। ফলে এখনকার যে লড়াই হবে, সাংস্কৃতিক লড়াই, এটা হবে যেটা অপূর্ণ, যেটা আমরা করতে পারিনি, এটাকে সম্পূর্ণ করার লড়াই। ফলে সাংস্কৃতিক যে লড়াই সংগ্রামটা, তার মধ্যে থাকবে আগামী দিনে আমরা কি করে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা তৈরি হবে। সাংস্কৃতিক আন্দোলন সেই বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদেরকে তৈরি হয়ে যায়। এখন সেই বৃহত্তর লড়াইটা কি? সেই বৃহত্তর লড়াইটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। প্রথম থেকেই এই তরুণ ছাত্ররা দাবি করেছে যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র দরকার, আইন না। সংবিধান মানে আইন। আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না। ইংরেজ আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে, এই পার্থক্য মনে রাখবেন। যখন আপনি সংবিধান বলবেন, তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক, আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন।
একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এটা তারা তৈরি করে। এটা তৈরি করতে গিয়ে তারা সংস্কৃতির দিকে তাকায় এবং সংস্কৃতিকে তারা কি করে, তারা বোঝার চেষ্টা করে। সেখান থেকে তারা শিক্ষা নেয়, যেটা বর্জনীয় সেটা বর্জন করে, আরো বৃহত্তর যে জনগোষ্ঠী গড়বার কথা এটা তারা করে। ফলে এটা রাজনৈতিক জনগোষ্ঠী। তাহলে আমরা সে রাজনৈতিক জনগোষ্ঠী করবার একটা বড় উদাহরণ, নজির এই গত দুটো উৎসব একসঙ্গে করে এই সবটা দেখিয়েছি। সেটা কি ছিল? চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ। এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি অধিকাংশ পত্রিকা দেখেছি, অধিকাংশ পত্রিকা বুঝতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার কি বার্তা জনগণকে দিতে চাইছে। প্রত্যেকে বলছে এটা নববর্ষের উৎসব। ওটা কোথাও নববর্ষের উৎসব কথা বলা। অন্তর্বর্তীকালীন সরকার কাছে দুটো জিনিস ছিল, চৈত্র সংক্রান্তি পালন করেছি, আমরা নববর্ষ পালন করেছি। এখন চৈত্র সংক্রান্তিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ চৈত্র সংক্রান্তি আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমাদের কৃষকরা সংক্রান্তি করে, বৈশাখ মাস যখন আসে তখন চিত্রা নক্ষত্র, ওই যে নক্ষত্রের সঙ্গে যোগ, গ্রহের সঙ্গে যোগ, তাদের জীবনটা গ্রহ নক্ষত্রের সঙ্গে যোগ, ঠিক আছে? ফলে ওই যে নক্ষত্র সৌরমণ্ডলে যে রাশিটা চলে যায়, আপনার মেষ রাশিতে প্রবেশ করে, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের সঙ্গে ঋতুর পরিবর্তন হয়, এটা মনে রাখবেন। এই ঋতুর পরিবর্তনটা তারা উৎসব করে করে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আমাদের সংস্কৃতিতে, এখানে যারা সংস্কৃতি করছেন তাদেরকে বলছি, আমাদের সংস্কৃতিতে ক্যালেন্ডার নেই, ক্যালেন্ডার নেই। আমাদের সংস্কৃতির ঋতু আছে, ঋতু ফিরে ফিরে আসে। আপনি যখন বৈশাখ করে বলেন সমস্ত আবর্জনা অতীতের ধুয়ে যাক, মুছে যাক, তার মানে আপনি আপনার ঐতিহ্য অস্বীকার করছেন, আপনার ট্র্যাডিশন অস্বীকার করছেন, আপনার ধর্মকে অস্বীকার করছেন। ফলে পুরানো বলে কিছু নেই। এগুলো কলোনিয়াল আমল আমরা শিখেছি যে পুরানো সব আবর্জনা, পুরনো জিনিস সব খারাপ, এটাকে ফেলে দিতে হবে। এগুলো কলোনিয়াল মেন্টালিটি। ফলে এই যে সংক্রান্তি করার মধ্য দিয়ে আমরা নতুন যে সংস্কৃতির আমরা উদ্বোধন করলাম, এই উদ্বোধনের মানে হচ্ছে আমরা নতুন ভাবে নিজেদেরকে জানার চেষ্টা করছি। কারণ আমাদের জনগণ, আমাদের জনগোষ্ঠীর জীবনটা কিসের সঙ্গে যুক্ত? গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত। এই সিম্পলি এই যে বাজার ব্যবস্থার মধ্যে গড়ে ওঠা যে বিনোদন সংস্কৃতি, এটাকে আমরা সংস্কৃতি বলি। ফলে সংস্কৃতির কিন্তু দুটো মানে আছে, একটা বিনোদন যেটা কোম্পানিগুলো করে এবং বিনোদনের জন্য টাকা পয়সা করে, নাচা কুদা করে, সমস্ত কিছু করে, এটাকে সংস্কৃতি বলেন। সংস্কৃতি হচ্ছে সেটা যেটা আমার এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণে যে সহায়ক হয়। ফলে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রহ নক্ষত্রের সঙ্গে তার সম্পর্ক। আজকে একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন অশ্বিনী নক্ষত্র কোথায়, শুক্তারা কোথায়, সপ্তর্ষি মণ্ডল কোথায়, ওই বাচ্চা কিন্তু জানে না। ওই বাচ্চা কিন্তু বলতে পারে না, আকাশ দিকে তাকানে, সেখানে ইলেকট্রিক বাতি দেয়। এই যে একটা প্রজন্ম গড়ে তুলছে, যে প্রজন্মের সঙ্গে প্রকৃতির সঙ্গে কোনো সম্বন্ধ নেই, গ্রহ নক্ষত্রের কোনো সম্বন্ধ নেই, তো একে দিয়ে আপনি কি রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলবেন, কি রাষ্ট্র গড়ে তুলবেন? এটা তো সম্ভব না। ফলে যারা সংস্কৃতি করবেন এটা বুঝতে হবে যে চৈত্র সংক্রান্তি এই যে অন্তর্বর্তীকালীন সরকার করেছে তার তাৎপর্যটা শিক্ষার দিক থেকে কি, চেতনার দিক থেকে কি, এটা গুরুত্বপূর্ণ। দুই নম্বর খেয়াল করবেন যে সংক্রান্তিতে আমাদের গ্রামের মেয়েরা কি করে। আমাদের গ্রামের মেয়েরা 14 রকম শাক তোলে। কিরকম শাক? অনাবাদী শাক, যে শাক আমি আবাদ করি না। কেন আবাদ করি না? কারণ এই যে নিয়ামত আল্লাহর তরফ থেকে আমরা পাই, এই যে ভাইরা বসে আছে সব ইসলাম ধর্মাবলম্বী, আপনাদেরকেও বলছি, এই যে আল্লাহর থেকে যে নিয়ামতটা আপনি পান, যে সৃষ্টিটা আপনি পান, আপনাকে কোরআনে বলা হচ্ছে সৃষ্টিকে রক্ষা করা আপনার দায়িত্ব। এই সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব, এই জন্য আপনাকে খলিফা বলা হয়েছে সূরা বাকারা। আপনারা কি সেই দায়িত্ব পালন করেছেন? আপনার ধর্মের কথা বলেন, আপনাকে এই দেশের জনগণকে এই যে বিষ ব্যবহার থেকে রক্ষা করেছেন, আপনার বন রক্ষা করেছেন, আপনার নদী রক্ষা করেছেন, আমাদের মিষ্টি পানি রক্ষা করেছেন, তো করেন নাই তো। তাহলে ধর্মের কথা কেন বলেন? আমাদের ধর্মের হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে, এত বড় সম্মান আপনি খলিফা, আপনি এই সৃষ্টি, তার যে সৃষ্টি তাকে রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার সংস্কৃতির মধ্যে গ্রহ নক্ষত্রের সঙ্গে সম্বন্ধ আছে, রক্ষা করার দায়িত্ব নিচ্ছেন না।
আপনি খালি পরকাল পরকাল করছেন, আমাদের পরকালের জন্য বাঁচি না, আমাদের বাঁচি ইহকাল। ইসলাম তো খ্রিস্টানিটির পরে এসছে, খ্রিস্টানিটি পরকালের কথা বলেছে, ইসলাম তো ইহলোকের কথা বলেছে। আপনি যখন মোনাজাত করেন, আপনি কি মোনাজাত করেন? আমি বলে আগে দুনিয়াতে কি বলে, ফির দুনিয়া হাসানা, তারপর না ফির আখেরা হাসানা বলে, আখেরাতে কথা বলে, ওটা আল্লাহর উপর ছেড়ে দেন, ওটা সে বিচার করবে। কিন্তু আপনি সেই বিচার করতে বসে আছেন। আপনি জান্নাতের টিকিট দিচ্ছেন কাউকে, কাউকে জাহান্নামের টিকিট দিচ্ছেন বসে, এগুলো কি ধর্ম বলে? তাহলে সংস্কৃতির ব্যাপারটা আসবে যখন আপনি সংস্কৃতির পুরো মাত্রা আপনি বুঝবেন, এটা মানে ঠিক, এটার সঙ্গে আমার ধর্ম যুক্ত, এটার সঙ্গে আমার সংস্কৃতি যুক্ত। এবং এই যে তৌহিদের কথা বলি, তৌহিদ হচ্ছে সমষ্টিগত চেতনা, যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে হলে আমার একটা তৌহিদি চেতনা লাগবে। আমি এক, আমরা সকলে মিলে এক, এই উপলব্ধি লাগবে। এই তৌহিদের চেতনা ওই একটা বেদুইনদের যে জগতে আমাদের যে রাসূল যিনি এটা প্রমাণ করেছিলেন যে সমস্ত বিভক্ত ট্রাইবে ট্রাইবে যুদ্ধ, হানাহানি, মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা, এটা চলবে না। আমরা সকলে এক, আদম হাওয়ার সন্তান, একই প্রজাতি, আমরা একসঙ্গে বাস করবো। আমাদের এই বিশ্ব সমাজ আমরা তৈরি করবো, একটা উম্মাহ তৈরি করবো। এই হলো তৌহিদের মানে। তো এই তৌহিদের মানে করতে গিয়ে আমি তো ক্ষুদ্র জাতির সত্তাকে বাদ দিয়ে দিচ্ছি, ও তো সে একের অন্তর্গত। আল্লাহ কি তাকে সৃষ্টি করেনি? আমি তো হিন্দুকে, সনাতন ধর্মীকে বাদ দিচ্ছি, বৌদ্ধকে বাদ দিচ্ছি, নাস্তিককে বাদ দিচ্ছি। আল্লাহ কি তাদেরকে তৈরি করেনি? তাদের জন্য কি বলছি, এবার তুই হিন্দু, কালকে থেকে সূর্য বাঁধবে বলেছি কিনা? বলে তো নাই। তবে তার যে গুণাবলী, তার যে গুণ, তার যে সাফায়েত, তার সেই গুণাবলী আয়ত্ত করাই কিন্তু ধর্ম। আমার ইসলাম একটা বিপ্লবী ধর্ম, মানুষের মহিমাকে সে একদম ঊর্ধ্বে তুলে ধরে। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। তাহলে আমার সংস্কৃতির মধ্যে যেমন এই গ্রহ নক্ষত্র থাকবে, তেমনি আমার ধর্ম থাকবে। আমি সেই ধর্ম এই আগের মতো পরিচয়বাদ না, যে আমি মুসলমান তুমি হিন্দু না, এটাকে পরিচয়বাদ বলে, এটাকে বলে জাতিবাদ। এই জন্য জাতিবাদের যুগ আমাদেরকে অতিক্রম করে যেতে হবে। 3 নম্বর যে অনাবাদী সাহের কথা বলি, দেখুন আবাদি একটা, আমি চাষ করি। আমি যখন আবাদ করি তার মানে আমি সৃষ্টির অন্যান্য যে সকল প্রাণী, অন্যান্য যে গাছটা আপনা আপনি হতে পারত সেটা করছি না, আমি করছি যেটা আমার চাহিদা মেটায়। এই জন্য অনাবাদী শাকের হিসাবটা বছর শেষে নিতে হয়। গ্রামে যাবেন, দেখবেন যে মেয়েরা শাক কুড়াতে বেরিয়েছে সকালে, কারণ এই শাক যদি তারা খুঁজে না পায়, গিমার শাক পেলেন না, কি হেলেঞ্চা পেলেন না, ও বুঝতে পারে যে কৃষিকাজ ঠিক মতো হয়নি, সে কৃষিকাজকে ঠিক করে। কিন্তু গ্রামে গেলে আপনি দেখবেন এই শাক এখন আর পাওয়া যায় না, পাওয়া গেলে ওটা খাওয়া যায় না। কেন? ওটা বিষাক্ত। এই বিষ করতে কাটছে কোম্পানির কাছ থেকে কাটছে, বিদেশি কোম্পানিগুলো আমাদের এখানে বিষ বিক্রি করছে আর লাভ করছে, এবং সেই বিষে সমস্ত দেশ বিস্ময় হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস বিদেশ বিনিয়োগ, আমি তাকে একটা সাবধান, বিনিয়োগ আনা মানে কিন্তু ভালো না। এই কোম্পানিগুলো কিন্তু মাটি নষ্ট করে, আমার পানি নষ্ট করছে, এবং তার কোনো ব্যবস্থা, এই পরিবেশগত কোনো ব্যবস্থা, সাংস্কৃতিক দিক থেকে আমার সংস্কৃতি রক্ষা করবে কোনো ব্যবস্থা তিনি কিন্তু করেন না। তার আগে কিন্তু বিদেশ থেকে আনছেন, এনে বলতেছে তোমাদের জন্য আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন বসাই দিতেছি। এক্সপোর্ট প্রসেসিং জোন মানে যেখানে রাষ্ট্র তার আইন কাজ করে, বিদেশের জন্য একটা রাষ্ট্র দিয়ে দেয়। এই এক্সপোর্ট তো আমাদের এখন আসছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি। আমাদের গার্মেন্টগুলো বিদেশ থেকে বানায়, কম দামে বিদেশে যাচ্ছে। আর কি করে? এখানে সস্তা শ্রমিকরা দেখে যে পায় মাসে, সেটা তো বিনিয়োগ আসতে ভালো হবে। দাবা করছি যে যদি আপনি সত্যিকার অর্থে এই অভ্যুত্থানের পরে আমরা একটা নীতি লাগবে অবশ্যই, কিন্তু সবার আমাদের বিনিয়োগ ইতিবাচক নীতি, একটা শক্তিশালী পরিবেশ নীতি, এবং একটা শক্তিশালী এই কৃষি রক্ষা করবে একটা নীতি। ফলে আমি এই কথা বলবো, যেহেতু আমি মনে করি যে আমাকেও দিতে হবে, আমি ক্ষমা করবো, আমাকে দিতে হবে। এবং আমি একটু দুর্মুখ, আমাকে আমি খুবই দুর্মুখ, কারণ আমি দুর্মুখের জন্য কিন্তু এই লড়াই অনেক সাফার। কিন্তু দয়া করে আমাদেরকে এনে, আমি তার কথা শুনতে চেয়েছি, আমি তাকে শুনে দিতে, কারণ আমাদের কথা বলতে চাই। এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হই। তোমরা আমার পাশে তার আমি অসম্ভব তার কথা। আজকে যে নজরুল একবার শ্যামার সঙ্গে লিখেছে, একবার কীর্তন গিয়েছে, তার তো প্রচুর গান আছে।
তো উনি মুসলমান বলে উনি গ্রহণযোগ্য, রবীন্দ্রনাথ গ্রহণযোগ্য না, এটা কি করে হতে পারে? রবীন্দ্রনাথ তাকে যদি খালি যদি একটা আরবি ফার্সি শব্দ থাকতো ওকে তো রুমি বানাতেন। তার মধ্যে যে তুমি যে যাকে তুমি তুমি করে যে গান লিখতে ওটাকে আল্লাহকে উদ্দেশ্য করে লেখা। উনি তো সাংঘাতিক এরকম ছিল, পার্সিয়ানদের মতন, এই ইরানিদের মতন তুমি হিন্দু বলে খারাপ হয়ে গেছে, এটা কেমন কথা? তাহলে এগুলো সংকীর্ণতা, মানসিক সংকীর্ণতা। আমরা প্রমাণ করেছি আমাদের সংস্কৃতিতে নজরুল শ্যামা সঙ্গীত, দুর্দান্ত শ্যামা সঙ্গীত যেটা আমি আছে ফাতেমার কাছে বলতে পারি, দুর্দান্ত তার কীর্তন, অসাধারণ তার কীর্তন। আমরা এমন কিছু গান তিনি লিখেছেন যেটা ফিলোসফিক্যালি বিবেকানন্দকে সমালোচনা করে। একটা গান আছে অরুণকান্তি কেব যোগী ভিখারি, বা তুমি যোগী হয়েছে কি জন্য? আমি তো রাধাকৃষ্ণের দেশ, আমি তো রাধাকে চিনি, গোয়ালিনীকে চিনি, আমি তো এই তোমার মতো যোগী চিনি না। এই যে লিখবার শক্তিশালী ফিলোসফিক্যাল ট্রেডিশন বাংলায় রয়েছে, এই শক্তিশালী ট্রেডিশনকে আমাদেরকে ধারণ করতে হবে। যখনই আমরা এটা ধারণ করতে শিখব তখনই আমরা দেখব যে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হব। আমাদের লড়াই শেষ হয়নি, ফলে আমাদের মতো দুর্মূলদের কথা আপনারা শুনবেন আরও যতদিন আমরা বেঁচে থাকি, এবং অন্তত আশা করি দোয়া চাই আপনাদের কাছে। এবং যদি আমি একটু কঠোর কথা বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমরা এই মধ্য দিয়ে যেন পরস্পরকে চিনি, পরস্পরকে জানি, এবং আমাদের ক্ষোভ, আমাদের কষ্ট এবং আমাদের আকাঙ্ক্ষা এটাও যেন আমরা বলতে পারি। শেষ যে কথাটা কেন আমি বারবার গণ অভ্যুত্থানে জোর দিচ্ছি, বিপ্লব বলছি না। বিপ্লবের মানে হচ্ছে যে সে বিদ্যমান আইনকে সে বাতিল করে নতুন আইন, এই নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় না। এই গণ অভ্যুত্থান শেষ হবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সংবিধান এটাকে বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি। রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি সেটা কথা ভুলে গেছি, সরি, আর একটা মিনিট। সেটা হলে আপনার মনে রাখবেন সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন দার্শনিক রুসো। তিনি বলেছিলেন যে ওই প্যারিস শহরে যারা থিয়েটার করে এগুলো কিন্তু সংস্কৃতি না, মানে গান গাই সংস্কৃতি হয়। সংস্কৃতি হলো সেটাই গণ উৎসব হয়, গণ উৎসবটা দরকার, এটা জনগণ যেখানে অংশগ্রহণ করে। সেই গণ উৎসবটা কেন ইম্পর্টেন্ট? গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য সেখানে আমরা ব্যক্তি, আমি একটা ব্যক্তি, কিন্তু উৎসবের মধ্যে গিয়ে আমি তখন সমষ্টিকে উপলব্ধি করি। আমি যে সকলের অন্তর্গত, সকলের মধ্যে বাস করি, এটা আমি উৎসবের মধ্যে, গণ উৎসবের মধ্যে এটা আমি যিনি খুব বিখ্যাত বইতেন সোশ্যাল, তিনি আর্গু করছেন, এই বইতে না তার একটা বইতে তিনি আর্গু করছেন যে এই ধরনের গণ উৎসব যদি আমরা তৈরি করতে পারি তাহলে রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার মানে হচ্ছে ব্যক্তি সমষ্টিকে উপলব্ধি করে, সে সমাজের অন্তর্গত, এটা সে উপলব্ধি করে, তার সাহায্য হয়, তার উপলব্ধি হয়, সে থাকতে দিতে পারে আমি সমষ্টির অন্তর্গত। আর সমাজ ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ, ফলে ব্যক্তির নাগরিক অধিকার, অন্যান্য যেসব অধিকার সেটা সমাজ রক্ষা করে, এবং রাষ্ট্রকে একটা প্যারাসিটিক, একটা পরজীবী শক্তি আকারে জনগণকে দমন করা, পীড়ন করা, বিভিন্ন আইনের মাধ্যমে তাকে হয়রানি করা, এটা রাষ্ট্র আর করতে পারে না। ফলে আসুন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র আমরা প্রণয়ন করি।